আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। ঈদের আগে পূর্ব প্রস্তুতি হিসেবে আমি কিভাবে আমার পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তার উপর আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিও শুরুতেই মনে করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বারান্দায় গাছে পানি দিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। তো যাদের ছোট বাচ্চা আছে দেখা যায় সোফার কভারটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আমার যেহেতু ছোট দুটো বাচ্চা আছে, তো আমার ছোট বাচ্চাটা দেখা যায় খাবার খেয়ে মাঝে মধ্যে হুটহাট করে সোফার কভারে হাত মুছে ফেলে। তো দেখলাম সোফার কভারটা খুব ময়লা হয়ে গিয়েছে। তো ঈদের আগে সোফার কভারগুলো পরিষ্কার করে নিব, সাথে কুশন কভারটাও পরিষ্কার করে নিব। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিন্তু আমাদের নানি দাদিদের আমল থেকেই শুরু হয়ে এসেছে। তারাও কিন্তু দেখা যেত রোজার আগে বা ঈদের আগে কিন্তু পুরো বাসাটাকে পরিষ্কার করে নিতেন। হয়তো স্থান বা কাল ভেদে বা বাসা ভেদে পরিষ্কারের ধরনটা আলাদা ছিল বা কাজ করার ধরনটা আলাদা ছিল, কিন্তু তাদের সবারই কিন্তু একটা টার্গেট থাকতো যে আমাদের বাসাটা ঈদের আগেই পরিষ্কার করে নিতে হবে। তো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু একভাবে পরিষ্কার করি, আমাদের কাজের ধরন এক এক রকম। আবার যারা গ্রামে থাকেন তারাও কিন্তু পরিষ্কার করে থাকেন, হয়তো তাদের কাজের ধরন অন্যরকম থাকে। তবে সবারই কিন্তু টার্গেট থাকে যে হ্যাঁ, পবিত্র ঈদুল ফিতর আসার আগেই আমরা আমাদের বাসাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। যেহেতু রান্না বান্নার ঝামেলা খুব একটা নেই, গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম বেশি করে, তো সেটাই অনেকটা রয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে আর কোনো রান্না বান্না করব না, একসাথে ইফতারির আয়োজন করব। 2টা সোফার কভার সাথে 6টা কুশন কভার দিয়ে দিলাম। আর একটা সোফার কভার রয়ে গিয়েছে, সেটা মোটামুটি পরিষ্কার আছে। আমার বাচ্চারা যে 2টা সোফাতে বসে দেখা যায় সেই 2টা সোফায় বেশি ময়লা হয়। আমি রোজার আগেও সবগুলো সোফার কভার সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, আর এই তো ঈদের আগে আবার নতুন করে ধুয়ে নিলাম। তো ভাবলাম তাড়াতাড়ি মেশিনে দিয়ে দিই, বিকালের দিকেই শুকিয়ে যাবে। আর এখন যেহেতু মোটামুটি রোদ থাকে তো তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায়। যতই হেল্পিং হ্যান্ড খালারা বা মেয়েরা থাকুক না কেন, আমরা যারা গৃহিণীরা আছি আমরা যদি কাজ না করি দেখা যাবে কি ঘরটা সুন্দর করে পরিষ্কার হয় না, মনের মতো করে পরিষ্কার করা যায় না। আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু ঘরের কাজ করতে অনেক বেশি পছন্দ করি। মোটামুটি সব আপুরাই কিন্তু ঈদের আগে পুরো বাসাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। বেশ অনেক দিন আগে একটা আইডি থেকে হয়তো কোনো আপুই হবেন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন, যদিও এই মুহূর্তে আমার আইডিটার নাম মনে পড়ছে না। তো আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু আপনার ওয়াশিং মেশিনের বিদ্যুৎ বিল কেমন আসে এবং সার্ভিস কেমন দেয়। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার ওয়াশিং মেশিনটা 3.5 বছর যাবৎ ব্যবহার করছি, এ পর্যন্ত একবারও নষ্ট হয়নি। আর আমি যেহেতু দেখা যায় 2-3 দিন পর পর মাঝে মধ্যে ওয়াশিং মেশিনে কাপড় দেই, বেশিরভাগ সময় দেখা যায় ছোটোখাটো কাপড় থাকলে আমার বাচ্চাদের আমি গোসলের সময় হাতে ধুয়ে নেই। আর যেগুলো ভারী কাপড় থাকে বা মাঝে মধ্যে দেখা যায় অনেক বেশি কাপড় জমে যায় তখন হচ্ছে আমি মেশিনে দেই। বেশিরভাগ হচ্ছে আমি 1-2 দিন পর পরই মেশিনে কাপড় দিই। তো ওই দিক থেকে চিন্তা করলে আলহামদুলিল্লাহ বিদ্যুৎ বিল কিন্তু খুব একটা আসে না। তো এই দিক থেকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই সার্ভিস পাচ্ছি আমার ওয়াশিং মেশিনটা থেকে। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে কিচেনে যে পাপোশ ছিল তো সবগুলো পাপোশ আমি এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম। তো দেখা যায় হেল্পিং হ্যান্ড মেয়েটা আসার 2 থেকে 3 ঘন্টা আগে আমি পাপোশ ভিজিয়ে রাখি, মেয়েটা এসে সুন্দর করে পরিষ্কার করে দেয়। তো দেখা যায় সবসময় আমি গরম পানি দিয়ে পাপোশটা ভিজিয়ে রাখি। আর কিচেনের পাপোশ দেখা যায় তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আর আমার যেহেতু কিচেনের পাপোশগুলো অফ হোয়াইট তো দেখা যায় তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। মাসে 2 থেকে 3 বার হচ্ছে আমাকে কিচেনের পাপোশটা পরিষ্কার করতে হয়। তো কিচেনের পাপোশগুলো ভিজিয়ে চলে এলাম সুইচ বোর্ড পরিষ্কার করতে। আমার কাছে এই কাজটা করতে ভীষণ ভালো লাগে। রোজার আগেও আমি একবার সুইচ বোর্ড পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই তো ঈদের আগে আবার পরিষ্কার করে নিচ্ছি। খুব একটা ময়লা হয়নি, তো ভাবলাম বেশি ময়লা বসে যাওয়ার আগে সুইচ বোর্ড পরিষ্কার করে নিই। আর যেহেতু ঈদের পরে মেহমান আসবে
তো সুইচ বোর্ড পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। বিশেষ করে মেহমান যখন ওয়াশরুমে যায় তখন দেখবেন ময়লা সুইচ বোর্ড দেখতে ভীষণ বাজে লাগে। আমার কাছে তো ভীষণ অস্থির লাগে, ময়লা সুইচ বোর্ডে হাত দিতে একদমই ইচ্ছে করে না। যার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে, বিশেষ করে মেহমান আসার আগে, আমি আমার বাসার সব সুইচ বোর্ড পরিষ্কার করে নেই। সুইচ বোর্ডে গ্লাস ক্লিনার সরাসরি স্প্রে করা কিন্তু একদমই উচিত না। একটা সুতি পাতলা কাপড়ে গ্লাস ক্লিনার স্প্রে করে কিন্তু সুইচ বোর্ড আলতো হাতে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আমাদের কাছে ঘরটা যেমনই হোক না কেন, ছোট বা বড়, আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু আমাদের ঘরটা পরিষ্কার রাখতে খুব বেশি পছন্দ করি। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি বা মায়েরা আছি, আমাদের কিন্তু ঘর পরিষ্কার করতে একদমই কষ্ট লাগে না, আর হচ্ছে শপিং করতেও কষ্ট লাগে না। আমাদের যদি বলা হয় চলো শপিং করতে যাই, আমি কিন্তু সাথে সাথে চলে যাব সব কাজ ফেলে। এই দুইটা কাজ কিন্তু আমরা মেয়েরা খুব বেশি পছন্দ করি, তাই না? আমার বাসায় খুব একটা ঝুল আমি জমতে দেই না, তো যখনই আমার চোখে পড়ে আমি সাথে সাথে পরিষ্কার করে নেই। রোজার আগেও আমি আমার পুরো বাসার ঝুল পরিষ্কার করে নিয়েছিলাম, আর আজকেও সুন্দর করে যেখানে যেখানে ছিল ঝুল পরিষ্কার করে নিয়েছি। এমনও হয়েছে রাতে যদি চোখে ঝুল পড়ে আমি সাথে সাথে পরিষ্কার করে নেই। তো খেয়াল করে দেখবেন যখনই চোখে ঝুল পড়বে পরিষ্কার করে নিলে কিন্তু বাসাতে কোনো ঝুল জমে না। তো এভাবে কিন্তু আমরা সাথে সাথে কিছু কাজ করে নিলে, বা যখনই চোখে পড়বে তখনই যদি আমরা কিছু কাজ করে নিই, তাহলে কিন্তু দেখবেন ঘরটা সবসময় পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগবে। আর বাসায় যত ফ্লাওয়ার ছিল আর্টিফিশিয়াল, আমি কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। আমার বাসায় যদিও খুব বেশি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নেই, আমার কাছে রিয়েল প্ল্যান্ট রাখতে বেশি ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমার ড্রয়িং রুমে রিয়েল প্ল্যান্ট রাখতে। তো কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, তো সেটা আমি পরিষ্কার করে নিলাম। তো এটা হচ্ছে কৃষ্ণচূড়া ছিল, তো কৃষ্ণচূড়াটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে বারান্দাতে দিয়ে দিলাম, যে পানি ঝরে যাবে। পানি ঝরার পর হচ্ছে আবার রেখে দেবো ফ্লাওয়ার ভাসে। ঈদের আগেই আমার বাসার সবগুলো জানালার থাই ফ্যান পরিষ্কার করে নিয়েছি। তো মোটামুটি পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম ওয়াশরুমে। তো গোসলে যাওয়ার আগে ওয়াশরুমটা পরিষ্কার করে নেব। আমি হচ্ছে এই যে ওয়াশরুমে হারপিক, তারপর হচ্ছে এখানে টাইলস ক্লিনার আছে, তারপর ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। তো পরবর্তীতে হেল্পিং হ্যান্ড মেয়েটা এসে ঘষে ঘষে পরিষ্কার করে দিবে। আমি সবসময় এভাবে কিন্তু আগে থেকে ওয়াশরুমে সব কিছু ছিটিয়ে রেখে দেই, পরবর্তীতে মেয়েটা এসে পরিষ্কার করে দেয়। আমাকে বেশ কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু কিভাবে ওয়াশরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তার উপর একটা ভিডিও দিবেন। তো আমি আপুকে কমেন্ট করেছিলাম ইনশাল্লাহ আপু হয়তো এই টাইপের একটা ভিডিও শেয়ার করব, তো ভাবলাম আজকে শেয়ার করে দেই। তো এটা হচ্ছে টাইলস ক্লিনার। তো যেখানে হচ্ছে এই যে বেশি দাগ বসে গিয়েছে এগুলো কিন্তু হচ্ছে পানির দাগ। তো আমাদের এখানে পানিতে কিন্তু অনেক আয়রন, তো যেখানে যেখানে লাল বা এই যে হলুদ দাগ হয়েছে সেখানে কিন্তু এই যে টাইলস ক্লিনার দিয়ে রেখে দিলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়। আমি প্রতিদিনই গোসলের সময় ওয়াশরুমটা হালকা পরিষ্কার করে নেই, তবে যখন মাসে 2 দিন বা 3 দিন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু এই যে হারপিক, তারপর টাইলস ক্লিনার, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়। আর যেহেতু এগুলো পানির দাগ, অনেক বেশি আয়রন, তো দেখা যায় হারপিক তারপর হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এটা যেহেতু আমাদের কমন একটা ওয়াশরুম, আর একটা মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুমটা আছে সেটা খুব একটা ময়লা হয় না। দেখা যায় আমার ছোট বাচ্চাটা ব্যবহার করে, আর হচ্ছে আমরা যখন রাতে প্রয়োজন হয় তখন ব্যবহার করি। আর এই ওয়াশরুমটা বেশি ব্যবহার করা হয়, যদিও এই যে চারপাশ দিয়ে যে হলুদ দাগ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানির দাগ। মাঝখানে আমাদের অনেক বেশি পানির সমস্যা ছিল, তখন কিন্তু পানিতে অনেক বেশি আয়রন ছিল, যার জন্য কিন্তু এই যে দাগগুলো বসে গিয়েছে। তো ভাবলাম যেহেতু এই ওয়াশরুমটা বেশি ব্যবহার করা হচ্ছে আর অনেকটা দাগ হয়ে গিয়েছে, আজকে এটা ক্লিন করা দেখায়। তো আমি কিন্তু এই যেভাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে টাইলস ক্লিনার, হারপিক এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছিলাম। পরবর্তীতে যখন মেয়েটা পরিষ্কার করবে ওর জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আমি যখন আপনাদের সাথে আমার শপিং ব্লগ শেয়ার করেছিলাম সেখানে কিন্তু অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তোমার ভয়েসটা আজকে অন্যরকম শোনা যাচ্ছে। একে তো আমার ঠান্ডা লেগেছে, আর 2 হচ্ছে ক্যাপকাটে অনেক সমস্যা দেখা দিয়েছে, আমি কোনোভাবে ভালো মতো ভিডিও এডিটিং করতে পারছি না। আমি জানি না আমার মতো কার কারই সমস্যা হয়েছে। আমি কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি, কিন্তু এখন বেশ প্রবলেম দেখা দিয়েছে। মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ থেকে আপুটা তো আমাকে কমেন্টই করেছিল যে আপু আমি বুঝতে পারিনি এটা তোমার ভয়েস, আমি তো ভেবেছিলাম এটা অন্য কারো ভয়েস, কিন্তু যখন তোমার চ্যানেলের নাম দেখলাম তখন বুঝতে পেরেছি হ্যাঁ এটা ফারিয়া আপু। এছাড়া সায়েন্স মম ওয়ার্ল্ড আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার আজকের ভয়েস শুনতে বেশ ভালো লাগছে,
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাদেরকে বরাবরের মতো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আসলে আমার মোবাইলটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, হাজব্যান্ডে ফোন দিয়ে ভিডিও রেডি করছি, তো সব কিছু মিলিয়ে অনেকটা টেনশনে আছি। তো যাই হোক, মাঝখানে অনেকটা সময় পার করেছি, নামাজ কালাম শেষ করে চলে এলাম বিকেলবেলা ইফতারির আয়োজন করতে। তো কিছুটা ভাত ছিল, তো ভাবলাম আজকে অন্যভাবে মানে ভিন্নভাবে ইফতার রেডি করি। ডিম দিয়ে ভাত ভেজে নিয়েছি আর সাথে আলুর চপ বানাবো, বেগুনি বানাবো। এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন, সাথে ফল থাকবে। আমি আপনাদের সাথে 27 রমজানের ব্লগ ভিডিও শেয়ার করছি, আর সাথে যে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো আছেই। আর 27 তারিখে হচ্ছে আমার আপসি রোজা ছিল। আপসি তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে, তো আপসির আপু বড় একটা তরমুজ নিয়ে এসেছিল। তো এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। তবে মাশাআল্লাহ আজকের হচ্ছে আলুর চপটা এত বেশি মচমচে হয়েছিল, মনে হচ্ছিল যে আজকে পারফেক্ট আলুর চপ আর হচ্ছে বেগুনি বানিয়েছিলাম। মনে হচ্ছিল সবকিছু একদমই ঠিকঠাক ছিল, যার জন্য খেতেও বেশ ভালো হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বেগুনি, যদিও আপসির আব্বু বেগুনি খুব একটা পছন্দ করে না, সে আলুর চপ খেতে অনেক বেশি পছন্দ করে। আমাকে গত ভিডিওতে সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। আপু অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিও, আপু অনেক গিফট পেয়েছো, শপিংগুলো অনেক সুন্দর হয়েছে। গিফট পেতে ভালো লাগে, দিতেও ভালো লাগে। গাজীপুরে তোমাদের বাসা কোন দিকে? আমাদের হয়তো গাজীপুরে যাওয়া হতে পারে, ঈদের দিন দাওয়াত আছে। অনেক অনেক ভালোবাসা রইল আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে। আমি গাজীপুরে জয়দেবপুরে থাকি আপু। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো আপুরা যখন বলে যে আমরা গাজীপুরে কাছাকাছি থাকি বা গাজীপুরে আপনার বাসা, আমার বাসাও গাজীপুরে, তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে যে হয়তো এই যে কমেন্টের মাধ্যমে জানতে পারি যে কোন কোন আপুদের বাসা গাজীপুরে বা কারা গাজীপুরে বেড়াতে আসেন। আপনাদের এখন সুন্দর মনের সুন্দর একজন আপুর কমেন্ট পড়ে শোনাবো। তিনি একজন সাধারণ দর্শক, আমাকে ঝুমুর বেগম আইডি থেকে প্রিয় ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, আমার ছোট বোন ফারিয়া আপু তুমি কেমন আছো? আপু তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, কবে তুমি ভিডিও দিবা? আপু তোমার ভিডিও দেখলেই মনটা ভালো হয়ে যায়। আপু তোমার ছেলেদের জামা অনেক সুন্দর হয়েছে। আপু তোমার জামার কাপড় অনেক সুন্দর ছিল। আপু তোমার কথা অনেক মিষ্টি, মনটায় শান্তি হয়ে যায়। আপু তোমাকে ঈদের শুভেচ্ছা রইল। আপু তোমার দুই ছেলের জন্য দোয়া রইল, ওরা যেন সবসময় ভালো থাকে এই কামনাই করি। আপু আমার দুই ছেলের পরে আবারও বেবি হবে, আমার জন্য দোয়া করিও। আপু আমার 17 বছর পরে বেবি হবে, তুমি আমার জন্য দোয়া করিও। আপু তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই তোমাকে জানালাম। আপু তুমি অনেক ভালো মনের একজন মানুষ, তাই তোমাকে কমেন্টে জানালাম। আপু ভালো থেকো, সুখে থেকো এই কামনাই করি। ইতি তোমার বড় বোন ঝুমুর। খোদা হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ঝুমুর আপু আপনাকে, এত সুন্দর করে ধৈর্য নিয়ে আপনি অসুস্থ তারপরে আমার ভিডিও দেখেছেন এবং এত সুন্দর করে কমেন্ট করেছেন। আমি আপনাকে সুন্দর মনের বললাম এই জন্যই, যার মনটা সুন্দর সে কিন্তু এত সুন্দর করে কমেন্ট করতে পারেন। মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু আপনার জন্য। আল্লাহ পাক যেন সবসময় আপনাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমাদের সবারই উচিত সবার জন্য দোয়া করা। আল্লাহ পাকই ভালো জানেন কখন কার দোয়া কবুল হবে। দেখতে দেখতে পবিত্র মাসটি শেষের দিকে, জানি না কতটুকু আমল করতে পেরেছি বা আল্লাহর কাছ থেকে কতটুকু ক্ষমা চেয়ে নিতে পেরেছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে আপনার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমাদের মাথার উপরে যাদের আব্বা আম্মা বেঁচে আছেন ছায়া হয়ে, তাদেরকে নেকায়ও দান করেন। আমরা যেন আগামী অনেকগুলো বছর বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের আব্বা আম্মা বেঁচে আছেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।